তো কালকে আমরা এই স্লাইডেই ছিলাম, আজকেও ওই স্লাইডেই থাকবো, এই স্লাইডের আশেপাশেই। কালকে আমরা বুঝেছি যে কোন জাতীয় ফসল, কোন প্রকারের ফসল, কিরকম ফসল, কোন সময়, চন্দ্র মাসের কোন সপ্তাহে, কোন দিন আহ, বপন, বীজ বপন বা চারা রোপণ করা উচিত। এখন একটা প্রশ্ন এসেছিল, আমাকে একটু পিছনে যেতে হবে। একটা প্রশ্ন এসেছিল, ইসের কি বলে, আহ, আহ, ইসের উপর কি বলে, নক্ষত্রের উপর। তো নক্ষত্র স্লাইডটা আমি এখানে টেনে নিয়ে আগে, তারপরে হ্যাঁ। এখন এই এই স্লাইডটা তো আপনারা দেখেছেন, আপনাদের মাথায় আছে এটা। এখন আমরা দেখবো যে নক্ষত্রতে, নক্ষত্র অনুযায়ী কিভাবে আছে। তো রাশি, গ্রহ রাশি, আহ, তারপরে নক্ষত্র, আর তত্ত্ব, জলবায়ু, ফসল। এখানে আবার ওই চার ভাগই দেখতে হবে তত্ত্ব অনুযায়ী: অগ্নি, ভূমি, বায়ু আর জল। অগ্নি মানে হিট, ওয়ার্মথ, উষ গরম। ভূমি মানে শীতল, ঠান্ডা। বায়ু মানে হাওয়া। আর জল মানে ভেজা। তার সাথে সাথে কিরকম ফসল কোনটা সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝেই গেছি। তো এই তিনটে তিনটে যে কলাম আছে, তত্ত্ব, জলবায়ু আর ফসলের সাথে সাথে আমাদের দেখতে হবে যে ওই তত্ত্বের সাথে কোন গ্রহ, কোন রাশি আর কোন নক্ষত্র। তো এখানে আমরা গ্রহতে অ্যাডভান্স স্টেজে যাব। এখন খালি রাশি আর নক্ষত্রের মধ্যে বুঝবো, কেন গ্রহর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সোলার মান্থে হয়, পুরো সিজন হিসাবে হয়। বিভিন্ন গ্রহের সময় বেশি থাকে আর কম থাকে, বেশি থাকে। সেটা আমরা অ্যাডভান্স হিসেবে বুঝবো কিরকম ভাবে কি ইম্প্যাক্ট করে। কিন্তু রাশি আর নক্ষত্র যেটা, সেটার উপর হয়। তো অগ্নি তত্ত্বে হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। তার সাথে নক্ষত্র হচ্ছে অশ্বিনী, মঘা, মূল, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা। তো এই নক্ষত্র, যদি আমরা একটু পেছনে যাই, যে আমি যে পঞ্জিকা তৈরি করতাম সেই পঞ্জিকাতে যদি যাই, তবে আমরা দেখতে পাবো যে যেরকম এটা ভাদ্র মাসের শুক্লপক্ষের একটা যে কোনো একটা দিন নিলাম আমি, যেরকম দ্বাদশী মানে 12ই ভাদ্র বা 15ই সেপ্টেম্বর, আজকের থেকে 2 মাস আগে। আজকে হচ্ছে 15ই নভেম্বর, 2 মাস আগে। তো ওই পঞ্জিকাতে কি কি ডিটেল দেওয়া থাকতো: চন্দ্র উদয়, চন্দ্র অস্ত, কোন সময়, সকালে কটার সময় বা রাত্রি কটার সময়, কারণ চন্দ্র উদয় অস্ত সময় বদলাতে থাকে। আহ, রাশি, চন্দ্র কোন রাশিতে আছে, চন্দ্র কোন নক্ষত্রতে আছে। তো এখানে যদি আমরা দেখি যে চন্দ্র মকর রাশিতে, তারপরে কুম্ভ রাশিতে। আর নক্ষত্র ওই দিন 15ই সেপ্টেম্বর কি নক্ষত্র, শ্রাবণ নক্ষত্র। এখন আমরা যদি ইসেতে যাই, নক্ষত্রতে যাই, তো শ্রাবণ নক্ষত্র কোথায় আমরা দেখছি, কোন তত্ত্বে আছে শ্রাবণ নক্ষত্র, সেটা আমাদের দেখতে হবে। আহ, জল তত্ত্বে আছে, তাই না, তাই না? জল তত্ত্বতে শ্রাবণ নক্ষত্র আছে। চন্দ্র, শুক্রর সাথে কর্ক, বৃশ্চিক আর মীন রাশির সাথে শ্রাবণ নক্ষত্র আছে। অন্য নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, রোহিণী, হস্তা আর শ্রবণ নক্ষত্র। এখন এই তত্ত্বের সাথে কিরকম আবহাওয়া থাকবে, জলবায়ু কিরকম থাকবে, আর কোন জাতীয় ফসল, পাতা জাতীয় ফসল, এটা তো আমরা বুঝে গেছি। এখন এখানে আমরা দেখব যে নক্ষত্র আর রাশি, যে রিলেশন যেটা এখানে আছে গ্রুপে, সেটার সাথে ওই ওই দিন যদি দেখি 15ই সেপ্টেম্বর, তো এখানে আমরা দেখছি মকর রাশি। মকর রাশি মানে ভূমি রাশি, তাই না? এখানে যদি আমরা দেখি মকর রাশি কোথায় আছে, মকর রাশি হচ্ছে
ভূমি রাশিতে। আর শ্রাবণ নক্ষত্র হচ্ছে জল। তো ওই দিন আমাদের দেখতে হবে যে আমরা যেই ফসলটা করছি সেটার জন্যে সেটা কি কম জল দরকার হয় বা বেশি জল দরকার হয়, বা সেটাতে মানে কিরকম ভাবে বলবো আমি, যে যেরকম কতগুলো গাছ আছে যেটাতে রস বেশি থাকে, আর কতগুলো উদ্ভিদ আছে যেটাতে রস কম থাকে। তো আমাদের দেখতে হবে যে যদি মাটির নিচের কি বলে আহ, ভূমি তত্ত্বের ফসল ওই দিন আমরা করছি, কিন্তু নক্ষত্র অনুযায়ী কিন্তু জল নক্ষত্র, জলের নক্ষত্র শ্রাবণ। তারপরে যদি দেখি ওই দিন শ্রাবণ নক্ষত্র, তার পরের দিনও আমরা দেখছি, তার আগের দিন যদি দেখি মকর রাশি পুরো দিন আছে, কিন্তু নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। মানে এখানে একটু করে বুঝতে হবে, আমি 15 তারিখ থেকে নিয়েছি, পেছন দিকে যাই যখন মকর রাশি পুরোপুরি আছে, তখন একদিন আগে তো অন্য নক্ষত্র থাকবে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রর কি আছে, উত্তরাষাঢ়া নক্ষত্র যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু অগ্নিতত্ত্বের, অগ্নিতত্ত্ব, ভূমি রাশি, রাশি অনুযায়ী মকর রাশি ভূমি, নক্ষত্র অনুযায়ী অগ্নিতত্ত্ব। ঠিক আছে। তারপরে আবার যদি আরেকটু পেছনে যাই আমরা, তাহলে যে যখন পর্যন্ত ওই রাশি আছে মকর রাশি, আহ, 13ই সেপ্টেম্বর পর্যন্ত আছে, 13ই সেপ্টেম্বরে মকর রাশি শুরু হচ্ছে। এখানে উম কোন সময় শুরু হচ্ছে সেই সময়টা এখানে আহ, দেওয়া হয়নি। ঠিক আছে। কিন্তু পুরো দিনের অনুযায়ী যদি মকর রাশি করা হয়, তো উম, মকর রাশির সাথে পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু পুরো দিন এই নক্ষত্র আছে পূর্বাষাঢ়া। তো পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, আবার এখানে জল। তো এই রাশিতে দেখা যাচ্ছে যে মকর রাশিতে ওই ওই দিন ওই সময়টাতে 12, 13, 14 আর 15 তারিখ যদি বলা হয়, তো মকর রাশিতে আছে রাশি অনুযায়ী, আর নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, তারপর উত্তরাষাঢ়া, তারপর শ্রাবণ। তার মানে কি, যে তত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা যেই ফসলটা করতে যাচ্ছি ওই সময় ওই দিন, ওই ফসলের কি তত্ত্বে আসে, আর ওই তত্ত্বের সাথে রাশি আর নক্ষত্র তত্ত্ব যদি সেম হয়, তাহলে ওটার ইম্প্যাক্ট, ওটার রেজাল্ট কিন্তু আরো ভালো হয়। এটা তো বদলানো যাবে না, এটা তো রাশি অনুযায়ী চলবে। কিন্তু তার মধ্যে যখন আগের থেকে যখন প্ল্যানিং করবেন, তখন যদি এরকম পান যে রাশি আর নক্ষত্র ওই তত্ত্বে আছে যেই তত্ত্বের ফসল, তাহলে কিন্তু সেটার রেজাল্ট আরো বেশি ভালো পেতে পারেন। যদি না হয় তাহলে তো কাজ তো করতে হবে, ফসল তো করতে হবে, কিন্তু একটু মানে কম বেশি হয় না। রাস্তা খালি থাকলে স্পিডে চলে যান, যদি ট্রাফিক থাকে তো আপনি একটু একটু তো সময় লাগে। তো এরকম আর কি, যে ভোরবেলা যখন বেরিয়েছেন বা রাত্রিবেলা বেরিয়েছেন, রাস্তা খালি আছে, চলে গেলেন। কিন্তু দিনের বেলা যখন রাস্তায় ট্রাফিক থাকে, তখন একটু সময় বেশি লাগে, একটু সামলে যেতে হয়। কিন্তু তখনও যেতে হবে রাত্রিবেলা, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরকমই এখানে যদি রাশি আর নক্ষত্র যদি ওই সেম তত্ত্বে থাকে যেই তত্ত্বের ফসল, তবে ওটার রেজাল্ট বেশি ভালো পাওয়া যায়। এইটা হচ্ছে রাশি আর নক্ষত্রের রিলেশন। তার সাথে যখন গ্রহ আমরা দেখব অ্যাডভান্স লেভেলে, তখন এটাকে আরো কমপ্লিটলি আমরা আরো ভালো করে বুঝবো। কেন গ্রহর তত্ত্ব এখানে ইম্পর্টেন্ট হয়, কোন গ্রহ আছে, কোথায় আছে, আর তার পজিশন কি, আর কো- সেটার এফেক্ট কিরকম ভাবে পড়ছে, ওটা পরে আমরা আরো ডিটেলে করব। এখন ওটা বললে বুঝতে পারবেন না। ঠিক আছে। এটা হচ্ছে রাশি নক্ষত্র রিলেশন। কালকে কেউ প্রশ্ন করেছিল। তারপরে আমরা কালকে জেনেছি যে ব- বীজ বপন, চারা রোপণ, আর তার সাথে সাথে আগাছা পরিষ্কার করার সময় কোন কোন সপ্তাহে কোন প্রকারের কোন জাতীয় ফসলের কখন,
এখন আসবো আমরা ইসের উপর, সেচ দেওয়ার। সেচ, যখন বীজ বপনের পর তো প্রথম কাজ কি হয়, মাটির যদি ভেজা না থাকে, মাটিতে যদি না থাকে, ময়েশ্চার যদি না থাকে, যদি আহ, জল ভেজা না থাকে, তাহলে তো বীজ অঙ্কুরণ হবে না। তো হয় সেচ দিতে হয় বীজ বপনের পর। তো কখন বীজ বপন করছেন আর কখন সেচ দেবেন, বীজ বপনে তো আমরা বুঝে গেছি। তখন সেচ দেওয়ার সময় আমি বলেছি যে সন্ধ্যেবেলা দিতে হবে। বীজ বপন করে দিলেন, সারাদিন যদি যখন বীজ বপন করছেন, সারাদিন বীজ বপন করলেন, তারপরে সন্ধ্যেবেলা সেচ দিয়ে দিলেন, পুরো ক্ষেতে সেচ দিয়ে, পুরো প্লটের মধ্যে সেচ দিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন পর যেরকম থাকবে তার উপর। কিন্তু কতটা সেচ সেচ দেওয়া, সেটা হচ্ছে অমাবস্যার পরের যে সপ্তাহ, যে আগে একটা স্লাইডে সেটা বলেছি, কিন্তু এখানে আরো ডিটেলে বলবো। যে যেইগুলো বীজগুলো ছোট বীজ সাইজ হিসাবে, যেটা ছোট বীজ, সেটা কিন্তু খুব গভীরে বপন করা উচিত না। গভীরে বপন করলে কি হয়, অনেক সময় আহ, ওঠে না। অঙ্কুরণ হয়েছে, বীজের কোয়ালিটিতে কোনো নেই, কোনো সমস্যা নেই, কিন্তু গভীরে যদি থাকে তো বীজের মধ্যে যে খাদ্য আর এনার্জি যেটা স্টোর করা আছে, সেটা দিয়ে যতটা বাড়তে পারছে ততটা বেড়েছে। কিন্তু যতক্ষণ মাটির উপরে না আসবে, যতক্ষণ পাতা না হবে, পাতা নতুন পাতা না শুরু হবে, আর সূর্যের আলোতে নিজে খাদ্য না বানাতে শুরু করবে, মাটির থেকে আহ, ই যে মূল যেটা, সেটা যতক্ষণ খাদ্য পদার্থ নিয়ে পাতাতে না পৌঁছচ্ছে, ফটোসিনথেসিস যতক্ষণ না শুরু হচ্ছে, ততক্ষণ কিন্তু হতে পারে না। যদি ছোট বীজ যদি বেশি গভীরে বপন হয়ে যায় কোনো কারণে, অনেক সময় দেখেন যে বীজ ওঠেনি। তো এইটাও কারণ হতে পারে। ছোট বীজের জন্য, কতটা গভীর হতে হবে, আর বড় বীজের জন্য কতটা গভীর হতে হবে। তো ছোট বীজের জন্য সাধারণত চারা তৈরি করেই চারা আহ, রোপণ করা হয়। ছোট বীজ যেগুলো থাকে, দু চারটে আছে, যেরকম লাল শাক ডাঁটা, এগুলো অত্যন্ত ছোট বীজ, কিন্তু সেটা ছড়ানো হয়। মূলা বা গাজরেরও ছড়ানো হয়, সেটা তো চারা করা হয় না। কিন্তু যদি খুব গভীরে চলে যায়, তবে অসুবিধা হয়। বা যেরকম পেঁয়াজ আছে, পেঁয়াজেরও বীজ ছড়ানো হয় নার্সারি করার জন্য, তারপরে চারা ট্রান্সপ্লান্ট করা হয়। যত বড় বীজ যেগুলো, সেগুলো যতটা বীজের সাইজ, তার 1.5 থেকে 2 গুণ ডেপথে বীজটা বসাতে হয়। মানে অত ডেপথে করলে তখন ওটা হয়। আর যত বীজ ছোট হবে, তত লাইট ইরিগেশন প্রথমে দিতে হবে। যেরকম যেরকম অঙ্কুরিত হয়ে তারপরে গাছটা বাড়ছে নিচে, মাটির নিচে এবং উপরে, সেরকম সেরকম সেচ বেশি দিতে হবে। কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যে অমাবস্যার পরে প্রথম সপ্তাহে যেই ফসলগুলো লাগাচ্ছেন, এবং অমাবস্যার থেকে কাছে দিন অনুযায়ী, যত কাছে অমাবস্যার পরে যত কাছে লাগাবেন, তত সেচটা একটু বেশি দিতে হবে, কেননা মাটির নিচে গভীর পর্যন্ত যাবে। আর যখন গভীর পর্যন্ত যাবে, যদি ছোট বীজ থাকে আর উপরেই আছে, তো দেখা গেল যে একদিন পরে, পরের দিন উপর দিকে, উপরের সারফেসটা হালকা হয়ে গেছে, শুকিয়ে গেছে, বা অতটা ভেজা নেই। তো রিপিট করতে হবে। তবে খুব গভীরে দিলে অনেক সময় বীজও সেচের সাথে গভীরে চলে যায়। তো সেটা দেখতে হবে যে কিরকম ভাবে আপনারা করছেন। আহ, কিরকম ভাবে আপনারা করছেন সেটা দেখতে হবে। কিন্তু সেচের যেটা, যত অমাবস্যার কাছে হবে, অমাবস্যার পরে, তত একটু বেশি সেচের দরকার। সেটা একবারে দেওয়ার থেকে, ছোট বীজ যদি থাকে তাহলে একদিন একদিন করে, একদিন ছেড়ে একদিন পরে দিবেন। যদি বড় বীজ হয়, তাহলে যেরকম ভিন্ডি বা এরকম বীজ যদি হয়, তাহলে সেটা 2 দিন, 3 দিন, 4 দিন পরে মানে প্রথমটাই একটু বেশি দেওয়া যেতে পারে। আর যত পূর্ণিমার কাছে থাকবে, তত কম দিতে হবে। আগের স্লাইডে আমি দেখিয়েছি যে প্রথম 3-4 দিনের মধ্যে যদি হয়, তাহলে গভীর, মাঝখানে 5 থেকে 10 দিনের মধ্যে হলে মধ্যম, আর তারপরে
11 থেকে 14 দিনের মধ্যে হলে হালকা, যদি শুক্লপক্ষের কথা বলি, আর কৃষ্ণপক্ষে তার উল্টো। এই হচ্ছে সেচের ব্যাপার। বীজ বপনের পরে বা চারা রোপণের পরে, এবং ফসলের জন্যও তাই। আহ, যেটা দাঁড়ানো আছে ফসল জমিতে, সেটা যদি থাকে তো সেটাতে তখন বেশি সেচ অমাবস্যার পর পর দেওয়া যেতে পারে, সেটাতে ক্ষতি নেই। কিন্তু তাছাড়া হচ্ছে স্প্রে। স্প্রে যেটা, সেটা কালকে বোরারের কথা উঠেছিল। তো এখানে আমি বলবো যে অমাবস্যা অমাবস্যার আগে একটা স্প্রে, যেগুলো চিবানো টাইপের যে পোকা আছে তার জন্য অমাবস্যার আগে একটা স্প্রে, এবং যদি বেগুনের ফসল থাকে, তাহলে অমাবস্যার পরে ওই স্প্রেটা করবেন, আগে করবেন না। কেন? আগে আপনি যে স্প্রেটা করছেন, সেখানে দেখতে হবে যে আপনার যে আহ, আহ, যেটা পেস্ট, যেটা সেটার যে ড্যামেজিং স্টেজ, সেটাকে ই করতে হবে, কন্ট্রোল করতে হবে। যেটা ড্যামেজিং স্টেজ না, সেটাকে কন্ট্রোল করে করা যাবে না, করা মুশকিল। আর অ্যাডাল্ট যেটা সাধারণত যেগুলো বোরার টাইপের থাকে, বা ওই অনেক, ওইটা যখন আমরা ডিটেলে পেস্ট ডিজিজে ই করবো, তখন ডিটেলে ওটাতে কথা বলবো। কিন্তু কি ড্যামেজিং স্টেজ কোনটা আর নন ড্যামেজিং স্টেজ কোনটা, কিন্তু অ্যাডাল্ট যেটা, সেটা কিন্তু ড্যামেজিং স্টেজে থাকে না। যদি আমি এই কথা বলি, বেগুনের কথা বলি, ফ্রুট অ্যান্ড শুট বোরার, অ্যাডাল্টের কাজ হচ্ছে, মেল অ্যাডাল্টের কাজ হচ্ছে মেটিং করা, ফিমেল অ্যাডাল্টের কাজ কাজ হচ্ছে মেটিং এর পর এগ লেইং করা, ডিম পাড়া। তারপরে ওদের লাইফ শেষ হয়ে যায়। তারা কিন্তু ওই অ্যাডাল্ট স্টেজে কিছু খায় না। তো তারা কোনো রকম কোনো ড্যামেজ করছে না। ড্যামেজ করছে কোনটা? যে বোরার যেটা বেরোচ্ছে ডিমের থেকে, যখন হ্যাচিং এর পর যেটা বেরোচ্ছে, যেটা ফলের ভেতরে যাচ্ছে বা কাণ্ডের ভেতরে যাচ্ছে, সেটা ড্যামেজিং। তো তার জন্য এগ লেইং কে যদি স্টপ করার চেষ্টা করেন, তো সেটা করা কোনো ই হবে না। কেননা একজন বলেছিল যে লাইট দিলে কি হবে। আপনি লাইট উপর থেকে লাগাবেন, পাতার নিচের দিকে তো লাইট যাবে না, ওখানে তো অন্ধকার থাকবে। তো এগলেইং ওখানে হতে পারে। তো লাইট দিয়ে ওটা ই করা যায় না। ওটাকে করতে হবে ওষুধ দিয়ে। আর ওষুধটা এগ আর লার্ভা, লার্ভাকে কিল করার জন্য, লার্ভাকে শেষ করার জন্য আপনাকে ওষুধ দিতে হবে। সেটা এই ক্ষেত্রে বেগুনের জন্য, ফ্রুট অ্যান্ড শুট বোরার জন্য অমাবস্যার পরে দেওয়া বেশি লাভকর অমাবস্যার আগে দেওয়ার থেকে। কেননা যেই ওষুধটা দিচ্ছেন, সেটা যেই সময় দিচ্ছেন, তখন থেকে ওটার এফেক্টটা আস্তে আস্তে কমে যেতে থাকে। কেমিক্যাল সাথে লেখা থাকে 21 দিন আছে, এই আছে ওই আছে, কিন্তু সব ল্যাবের ব্যাপার। ফিল্ডে কিন্তু ওইটা না আপনি চেক করতে পারবেন, না আপনি প্রুভ করতে পারবেন, না কোম্পানি প্রুভ করতে পারে। ওইসব ল্যাবে চেক করা হয়। আর ল্যাবে যা দেখা হয়, সেটা ফিল্ডে একদম ওইভাবে হয় উম, হয় না। তো যাই হোক, তো এই হচ্ছে এই। তো কিন্তু যে চিবানো পোকা যেগুলো আছে, বা রস চূষক পোকা যেগুলো আছে, সেটা চিবানোর জন্য, চিবানো পোকার জন্য অমাবস্যার আগে, রস চূষক যেগুলো পোকা আছে, সাকিং পে যেটা আছে, সেটার জন্য পূর্ণিমার আগে। যদি বোরার টাইপের থাকে, সেটার জন্য অমাবস্যার পরে। আর চিবানো কীটের জন্য অমাবস্যার আগে, ফসল অনুযায়ী। সাকিং পেস্টের জন্য পূর্ণিমার আগে। যদি দরকার হয় একবার, একদিন পরেও, পূর্ণিমার একদিন পরে আবার দিয়ে দিলেন, যাতে দুই দিকেই প্রপার, যে কিছু যদি রয়ে গিয়ে থাকে, সেটা আবার ইয়ে হবে। মানে একদিন আগে আর একদিন পরে স্প্রে করা যেতে পারে। তারপরে আবার অমাবস্যার একদিন আগে একদিন পরে, এই নিয়মও করতে পারেন। মাসে 4টে স্প্রেই হলো, কিন্তু ঠিক সময়ে। আর নইলে চিবানো পোকার জন্য অমাবস্যার একদিন আগে, আহ, আহ, চুষক কীটের জন্য পূর্ণিমার একদিন আগে, বোরার যেরকম বেগুন বা অন্য যে বোরার আছে, লিফ মাইনার আছে, এগুলোর জন্য অমাবস্যার একদিন পরে। ঠিক আছে? যে স্টেম বোরার বা ই থাকে, সেটা কিন্তু এগ লেইং তো স্টেমের ভেতরে গিয়ে হয় না। এগ লেইং তো পাতার উপর বা ফুলের উপর, বা ওই ওই রকম হয়। তো সেটার সময় কিন্তু এইটাই। তো বোরার জন্য যে বলেছিলেন যে
লার্ভা স্টেজে যখন হ্যাচিং হচ্ছে, যখন ডিমের থেকে লার্ভা বেরোচ্ছে, সব থেকে ছোট অবস্থায় এবং সব থেকে উইক অবস্থায় আছে, ওই সময় আপনার ওষুধের এফেক্টটা সব থেকে বেশি কাজ করবে। আর যেই লার্ভা যখন খেতে শুরু করবে, ডিমের থেকে বেরোনোর পর প্রথমে সে ভেতরে যায় আর তারপর খেতে শুরু করে আর গ্রো করতে শুরু করে, তখন যদি ওই আপনার আহ, গাছের কোষের মধ্যে যদি ওষুধ থাকে, তো হয় খাওয়া বন্ধ করবে, নাহলে খেয়ে মরবে। এই হচ্ছে নিয়ম। তাছাড়া রোগের জন্য যদি বলি, তো রোগের জন্য এই নিয়মই থাকবে। যেরকম হাওয়ার থেকে, যে হাওয়ার থ্রুতে যেই ব্যাকটেরিয়া বা ছত্রাকের জীবাণু স্প্রেড হয়, সেটার জন্য স্প্রে করতে হবে ইসের আগে, পূর্ণিমার আগে, সকালবেলা। যে কোনো কোনো স্প্রে করবেন সকালবেলা করবেন। সকালবেলা কারণ হচ্ছে যে ছত্রাকও, যে হাওয়ার থেকে যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার যে জীবাণুগুলো, সেগুলো ভোরবেলা সকালবেলা যখন ঠান্ডা থাকে, যখন আবহাওয়া আহ, ঠান্ডা থাকে এবং ময়েশ্চার থাকে, হিউমিডিটি থাকে, তখন পাতার উপর বসে এবং তার ওইখানে ওই হিউমিডিটি তাদের কিন্তু গ্রো করার জন্য, তাদের ইসের জন্য, ইনফেকশনের জন্য হিউমিডিটি দরকার, ড্রাই কন্ডিশনে হয় না। তো ওই হিউমিড কন্ডিশনে হয়। সকালবেলা যখন আপনি স্প্রে করলেন আর তারা নিজের কাজ শুরু করেছে, আপনি ওষুধ দিয়ে দিলেন উপরে বা ভেতরে, ওইটার অ্যাকশন ইমিডিয়েটলি হয়ে যায় আর কন্ট্রোল হয়ে যায়। এই হচ্ছে যেগুলো হাওয়ার জন্য। আর যেগুলো মাটির থেকে আসছে যেই রোগগুলো, তার জন্য অমাবস্যার আগে, সেম ওই, কেননা অমাবস্যার আগে যেরকম রসটা একদম গভীরে যায়, তখন অ্যাটাক হয়। যে কোনো অ্যাটাক মাটিতে যেটা হয়, মাটির থেকে, সেটা হয় রুট দিয়ে হয়, বা মাটির তে যেখানে মাটির ঠিক ভেতরে আর উপরে যে যে জয়েন্টটা, যেখানে জাংশনটা, যেখানে যেখানে মাটির উম, এই এই